তো আমরা এই ভিডিওতে প্রবলেম সেট 2 এর কিছু অঙ্ক করব। তো প্রথমে যে অঙ্কটা করব প্রবলেম সেট 2 এর 8 দাগের অঙ্কটা। তো আমি অঙ্কটা পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো। বলছে দুটি তারের দৈর্ঘ্য 1 সেমি ও 2 সেমি এবং তাদের ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার ও 2 মিলিমিটার। তার দুটিকে শ্রেণীতে যুক্ত করে সমবায়ের দুই প্রান্তে 4.5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। বলছে তার দুটি একই উপাদানের তৈরি হলে ছোট তারটির প্রান্তীয় বিভব প্রভেদ কত। তো আমাকে যে ডেটাগুলো প্রোভাইড করেছে সেই ডেটাগুলো আমরা প্রথমে লিখব এবং আমরা এটা ছবি আঁকবো, দিয়ে আমরা মানে সিম্পলি আমরা অঙ্কটা করার চেষ্টা করব। যে দুটো তার দিয়েছে তাদের দৈর্ঘ্যের মান বলে দিয়েছে, একটা হচ্ছে 1 সেমি আর একটা হচ্ছে 2 সেমি, ঠিক আছে। আর যে দুটো তার দিয়েছে তাদের ব্যাস দিয়ে দিয়েছে, ব্যাসার্ধগুলো আমরা পেয়ে যাব। তো ব্যাস দিয়ে দিয়েছে, প্রথমটার জন্য D1 সমান 1 মিলিমিটার দিয়েছে, দ্বিতীয়টার জন্য D2 সমান আমাকে দিয়েছে না 2 মিলিমিটার। তো এখান থেকে আমি ব্যাসার্ধগুলো পেয়ে যাব। R1 সমান করসপন্ডিং 0.5 মিলিমিটার, ঠিক আছে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়। তো এটার R2 সমান আমরা পাবো 1 মিলিমিটার, ঠিক আছে। আর একটা জিনিস বলেছে যে তার দুটো হচ্ছে একই উপাদানের তৈরি, অর্থাৎ তার দুটো রোধাঙ্ক কিন্তু একই হবে। তো প্রথমে আমাদের যেটা কাজ, যে তার দুটো রোধের অনুপাত বের করে নেওয়া। রোধের অনুপাত বের করে নিয়ে আমরা কিন্তু এই অঙ্কটা করতে সহজেই করতে পারবো। প্রথমে আমরা কি করব, যে তারের রোধ সমান আমরা জানি, তারের রোধ সেটা আর সমান আমরা কি জানি না রো এল বাই এ, এবং এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে আমরা পাই আর স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। এ সমান পাই আর স্কয়ার। তো আমরা আর সমান কি পেলাম না রো এল ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। তো এখানে আমাকে যেটা দিয়েছে যে দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের ইনফরমেশন দিয়েছে, তাই আমি রোধের সঙ্গে দৈর্ঘ্য ব্যাসার্ধের যে ইনফরমেশন দিয়েছে তাকে সমানুপাতিক আকারে লিখে, মানে অনুপাত আকারে লিখে আমি তার দুটো রোধের অনুপাত নির্ণয় করব। তো দেখো এইভাবে করা যেতে পারে কিনা, যে আমি বলতে পারি যে আর প্রপোর্শনাল টু এল বাই আর স্কয়ার, তাই না। আর প্রপোর্শনাল টু এল বাই আর স্কয়ার, অর্থাৎ এল এর সঙ্গে সমানুপাতিক আর আর স্কয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাই না। তো আমরা এরপরে আমি কি করে নেব, যে R1 বাই R2 করে নেব না, R1 বাই R2 সমান কি হবে একটু দেখো, L1 বাই L2, যেহেতু L এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, গুণিত গুণিত হবে R2 স্কয়ার ডিভাইডেড বাই R1 স্কয়ার, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক R2 স্কয়ার ডিভাইডেড বাই R1 স্কয়ার হলো। তো এবার যে যার জায়গায় মানগুলো আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তো 1 বাই 2 আর এটা হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.5 তার হোল স্কয়ার। তো দিস উইল বি 1 এর 2 ইনটু 2 এর স্কয়ার হবে, এটাকে করলে 2 এর স্কয়ার হবে, মানে 0.5 মানে 1 এর 2, সেটা উপরে উঠে গিয়ে 2 হলো, 2 এর স্কয়ার হবে, একটু চেক করে নেবে। তো দিস উইল বি 2, ঠিক আছে। তো দিস উইল বি 2, R1 বাই R2 সমান হচ্ছে 2, মানে আমি একজনকে R1 যদি R1 সমান আমরা কি লিখছি 2 R2, এটা আমরা পেয়েছি, ঠিক আছে। R1 সমান আমরা পাচ্ছি কি 2 R2, মানে কোনটা বেশি রোধের না, এইটা হচ্ছে R1 টা বড় রোধ এবং R2 টা ছোট রোধ। কেন R1 টা বড় রোধ না, R2 ডবল করলে R1 পাওয়া যাচ্ছে, R2 ডবল করলে R1 পাওয়া যাচ্ছে। তো এবারে দেখো ইনফরমেশন আমরা পেয়ে গেছি, সহজেই আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। যেমন আমি যদি ধরে নিই, আমি যদি ধরি যে R2 সমান হচ্ছে আমার R, তাহলে R1 সমান কত হবে না 2R, ঠিক আছে। তো এখন এবারে আমরা অঙ্কটা করতে সক্ষম হব। এই দুটো তারের রোধের ইনফরমেশন আমাদের পাওয়া গেছে, রোধের ইনফরমেশন পেয়েছি বলে দুই প্রান্তে বিভব প্রভেদ প্রত্যেকটা তারেরই আমরা নির্ণয় করে নিতে পারবো। তো তার দুটোকে কিসে লাগানো হয়েছে, তার দুটোকে শ্রেণী সমবায়ে লাগানো হয়েছে। তো আমরা শ্রেণী সমবায় এখানটা ইরেজ করে শ্রেণী সমবায়ে আমরা করছি। তো এটা তার ছিল একটা, ঠিক আছে, আর একটা তার ছিল, তার সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত ছিল আর কি, একটু ছেড়ে যাচ্ছি, ঠিক আছে। দুটো তার পরপর যুক্ত ছিল আর কি, দুটো তারের উপাদানের প্রকৃতি একই রকম। তো একজনের আমরা যদি আর ধরি, আর একজনের কত হচ্ছে না 2R, ঠিক আছে। একজনের আর যদি আমরা প্রস্থচ্ছেদ মানে রোধ ধরি, আর একজন কত হচ্ছে 2R, যেটা আমি ধরলাম এখানটায় দেখালাম নিশ্চয়। তো এই দুটোকে যোগ করে, তো বেসিক্যালি এই দুটো রোধ দিয়ে দিই, হ্যাঁ।
এটা একটা রোধ যেটা আর, আর এটা একটা রোধ সেটা 2R, ঠিক আছে, আর এটা 2R, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে একটু ভালো করে লক্ষ্য করা যাক কোন তারটার দৈর্ঘ্য বেশি ছিল। একটু ভালো করে দেখো, প্রথমটার দৈর্ঘ্য যেটা L1 রেখেছিলাম তার করসপন্ডিং R1 রেখেছিলাম, ঠিক আছে, মানে L1 ওয়ালা দৈর্ঘ্য বিশিষ্ট তারটার রোধ আমি R1 ধরেছিলাম, আর L2 ওয়ালা দৈর্ঘ্য বিশিষ্ট তারটার রোধ আমি R2 ধরেছিলাম, যে L2টা বড় ছিল বেসিক্যালি, ঠিক আছে, তাহলে R2টা হচ্ছে বেশি দৈর্ঘ্যের তার, ঠিক আছে, R2টা যার দৈর্ঘ্য কিন্তু বেশি, ঠিক আছে। তো আমরা R2 সমান কত ধরেছি, R2 সমান R ধরেছি, মানে এর প্রান্তীয় বিভবটা নির্ণয় করতে হবে। কেন না, আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে বড় দৈর্ঘ্যের তারের প্রান্তীয় বিভব নির্ণয় করো। তো আমি আরেকবার প্রশ্নটা একটু দেখে নিই। তো কি বলে দিয়েছে, বলছে তার দুটির উপাদান একই উপাদানে তৈরি হলো, ছোট তারটির প্রান্তীয় বিভব, সরি ছোট তারটি মানে ছোট তারটা কে ছিল R1, ঠিক আছে, R1 এর প্রান্তীয় বিভব নির্ণয় করতে হবে। তো এখানে R1 বলতে কে না, R1 বলতে 2R, তাহলে এর প্রান্তীয় বিভবটা নির্ণয় করতে হবে, ঠিক আছে, মানে এই 2R ওয়ালা তারের প্রান্তীয় বিভবটা নির্ণয় করতে হবে এটা। তো বেসিক্যালি আমি সবারই প্রান্তীয় বিভব নির্ণয় করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ছোট দৈর্ঘ্যের তার, ছোট দৈর্ঘ্যের তার, ঠিক আছে, ঠিক আছে, যেটা হচ্ছে কি না, এটা হচ্ছে হ্যাঁ R1টা ছোট দৈর্ঘ্যের তার, কারণ কি R1 এর যে দৈর্ঘ্যটা ছিল সেটা L1 সমান 1 সেন্টিমিটার ছিল, তো R1 করসপন্ডিং কত হয়েছে 2R, যেটা কিনা আমি লিখেছি। তো এটা জাস্ট আমরা কত 4.5 ভোল্টের দুই প্রান্তে বিভব প্রভেদ প্রয়োগ করা হয়েছে, আমার অঙ্কটাতে বলা আছে। তো ব্যাটারির মূল প্রবাহ পেয়ে যাব, মূল প্রবাহ I সমান কি হয়ে যাবে না 4.5 ডিভাইডেড বাই রোধ দুটোর যোগফল, মানে 3R, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে 1.5 ডিভাইডেড বাই R, তো এটা হলো I। এবারে এই I অ্যামাউন্ট অফ কারেন্ট এটাতেও যাচ্ছে এটাতেও যাচ্ছে, তো এর দুই প্রান্তের বিভব প্রভেদ আমরা নির্ণয় করে নিতে পারবো। তাহলে 2R রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ মানে ছোট দৈর্ঘ্যের তারের আর কি, ছোট দৈর্ঘ্যের তারের প্রান্তীয় বিভব, ঠিক আছে, প্রান্তীয় বিভব প্রভেদ, সেটা আমরা কি লিখবো না ভি লিখছি, ঠিক আছে, ভি লিখছি। তো 2R এর কত হবে না প্রবাহ, এর মধ্যে দিয়ে একই প্রবাহ I যাচ্ছে, প্রবাহ ইনটু ওর রোধ, ঠিক আছে, প্রবাহটা কত পেলাম 1.5 ডিভাইডেড বাই R ইনটু 2R, তো R এ কেটে গেল, দিস উইল বি 3 ভোল্ট, ঠিক আছে। তো একই ভাবে তুমি আর এর দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করতে পারো। কিভাবে নির্ণয় করবে না 3 ভোল্ট যদি এর অ্যাক্রসে থাকে, মানে 2R দৈর্ঘ্যের অ্যাক্রসে 2R রোধের অ্যাক্রসে থাকে, তাহলে বাকি 1.5 ভোল্ট কিন্তু না আর রোধের অ্যাক্রসে থাকবে। তো এরপরে নেক্সট অঙ্ক আমরা করছি। তো এরপর আমরা প্রবলেম সেট 2 এর 23 এর দাগের অঙ্কটা করছি। তো সেই অঙ্কটা দেখো কি বলেছে, বলছে একটি গ্যালভানোমিটারের সঙ্গে একটি শান্ট, শান্ট হচ্ছে সমান্তরালে যোগ করতে হয়, এমন ভাবে যুক্ত আছে যে মূল প্রবাহের 1/90 অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়। তাহলে ভালো করে ভাবো, মূল প্রবাহের 1/90 অংশ, তাহলে বাকি কত আছে 1 মাইনাস 1/90, ঠিক আছে, মানে 89/90 অংশ বাকি আছে, যেটা কিন্তু শান্টের মধ্য দিয়ে যাচ্ছে। তো অঙ্কটা করানোর সময় আমি আবার একবার বলবো, তো মূল প্রবাহের 1/90 অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে, বাকিটা শান্টের মধ্য দিয়ে যাচ্ছে। বলছে ওই শান্টের বদলে দ্বিতীয় একটি শান্ট লাগালে গ্যালভানোমিটারের প্রবাহ 10% হ্রাস পায়। বলছে উভয় ক্ষেত্রে মূল প্রবাহ একই থাকলে দ্বিতীয় শান্টের রোধ প্রথমটির তুলনায় কত শতাংশ বেশি বা কম। তো অঙ্কটি তোমরা নিশ্চয়ই পড়ে বুঝতে পারছো যে অঙ্কটি ডবল স্টেপের অঙ্ক। প্রথমে একটা বর্তনী হবে যেখানে একটা গ্যালভানোমিটার লাগানো থাকবে আর একটা শান্ট লাগানো থাকবে, যেটা হচ্ছে প্রথম শান্ট S1 ধরবো। দ্বিতীয় ক্ষেত্রে আমার আরেকটা বর্তনী আঁকবো যেখানে হচ্ছে ওই S1টাকে তুলে নিয়ে আমরা অন্য একটা শান্ট S2 ব্যবহার করব, তাতে করে যে পরিবর্তন লক্ষ্য করব আর কি S1 S2 এর মধ্যে আমরা তুলনা করব, বের করব সম্পর্ক, দিয়ে হচ্ছে না কে বেশি কে কম দিয়ে আমরা শতকরা হ্রাস না বৃদ্ধি শান্টের মানের আমরা বের করতে পারবো। তো অঙ্কটা যেমন ভাবে বলেছে তেমন ভাবে আমরা এগোই। তো 23 এর দাগের আমরা হেডিং দেবো। তো
23 দাগে হেডিংটাতে প্রথম ক্ষেত্রে আমার যেটা বর্তনী, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে যেটা বর্তনী সেটা গ্যালভানোমিটার আছে আর এখানে শান্ট লাগানো আছে। তো মেন কারেন্ট হচ্ছে আই, দুটো ক্ষেত্রে মেন কারেন্ট কিন্তু অপরিবর্তিত থাকবে এমনটাই বলেছে, ঠিক আছে। এটা S1, এটা হচ্ছে জি, ঠিক আছে। দুটো ক্ষেত্রে কিন্তু গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি। আর দ্বিতীয় বর্তনীতে কি করছে, দ্বিতীয় ক্ষেত্রে এটা করা হচ্ছে এইভাবে, গ্যালভানোমিটার সেই একই আছে, গ্যালভানোমিটারের রোধ সেই জি আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে S1 এর পরিবর্তে S2 লাগাচ্ছে, ঠিক আছে, আর মূল প্রবাহটা একই আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এবারে অঙ্কটি আমি আরেকবার ভালো করে তোমাদেরকে বলে দিই যে প্রথম ক্ষেত্রে S1 যখন ষাঁড় লাগানো আছে তখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহটা মূল প্রবাহের 1/90 অংশ, তাহলে বাকি মূল প্রবাহের বাকি অংশটা শান্টের মধ্য দিয়ে যাচ্ছে। দেখো এখানে আমরা কিন্তু শান্টের ক্ষমতার একটা গন্ধ পাচ্ছি। আমরা শান্টের ক্ষমতা কাকে বলেছিলাম না, আমরা বলেছিলাম যে গ্যালভানোমিটার ও শান্টযুক্ত বর্তনীতে যদি মানে মূল প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, আই রিপিট এগেন, মূল প্রবাহের 1/n অংশ যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায় তখন ওই n সংখ্যাটিকে বলা হচ্ছে শান্টের ক্ষমতা। তো আমাকে প্রথমেই বলে দিয়েছে প্রথম বর্তনীতে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট মানে আইজিটা সেটা কি না মূল প্রবাহের 1/90 অংশ, ঠিক আছে। তো দেখো সেটা আমরা পুরোপুরি কি পাচ্ছি, সেই শান্টের ক্ষমতার মতো এখানে 90টা কি, এখানে 90টা হচ্ছে শান্টের ক্ষমতা n। তো এখানে আমরা n সমান আমরা কত পেলাম, n সমান আমরা 90 পেলাম। তো এই ক্ষেত্রে দেখো আমাদের পরিচিত একটা সম্পর্ক আমরা জানি আগে থেকেই, যে আমরা কি জানি বলতো না, S = G / n-1, এটা পড়েছি না, এটা পড়েছিলাম তো, যেখানে nটা হচ্ছে শান্টের ক্ষমতা। তো এখানে বেসিক্যালি প্রথম ক্ষেত্রে করছি বলে S1 দিয়ে দিলাম, দিয়ে দেখো S1 সম্পর্কে আমি ধারণা পাবো G / 89, 90 - 1 মানে 89। দেখো প্রথম ক্ষেত্রে S1 এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম G / 89। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, যখনই প্রথম শান্টটাকে তুলে দ্বিতীয় শান্টটা আমরা ব্যবহার করছি তখন গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রাটা আগের থেকে 10% হ্রাস পেয়েছে। তার মানে আমি দ্বিতীয় ক্ষেত্রে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহটা আইজি, সেই প্রবাহটা প্রথমের যে কারেন্ট ছিল, ঠিক আছে, এই বর্তনীতে যে কারেন্টটা ছিল মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল, ঠিক আছে, তো তার 10% হ্রাস পেয়েছে, মানে 10% হ্রাস পেয়েছে মানে এখন কত যাচ্ছে, 90% যাচ্ছে, মানে জি আইজি এর 90% যাচ্ছে, ঠিক আছে, হয়তো বোঝা গেল। প্রথম ক্ষেত্রে যা কারেন্ট যাচ্ছিল, প্রথম ক্ষেত্রে ধরো আমি বলছি 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে 10% হ্রাস পাচ্ছে মানে কত, এখন তাহলে কত যাচ্ছে, 10% যদি হ্রাস পাই তাহলে 90% যাচ্ছে, মানে 90 অ্যাম্পিয়ার যাচ্ছে। তো এটা কথাটা ঠিক লেখা হয়েছে, অবশ্যই ঠিক লেখা হয়েছে। তো আগে যেটা আইজিটা কি ছিল না, I * 1/90, আর 90% মানে তোমরা জানো 90/100, ঠিক আছে। তো এখানে 90 কেটে গেল। দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যেটা যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহটা, দ্বিতীয় বর্তনীতে যেটা দেখা যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহটা সেটা মূল প্রবাহের 1/100 অংশ। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে যে শান্টটা ব্যবহার করা হয়েছে সেই শান্টের ক্ষমতা n সমান কত লিখবো, এখন 100 লিখবো। তাহলে এখানে শান্টের ক্ষমতা n সমান কত লিখবো, 100 লিখবো দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে। তো দ্বিতীয় ক্ষেত্রেও আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি, S = G / n-1, S = G / n-1। তো দ্বিতীয় ক্ষেত্রে এটা S2, তো আমরা এখানে বসিয়ে দেবো S2 সমান কত পাচ্ছি না G / 99। এবারে তোমরা বলো, প্রথম ক্ষেত্রে গ্যালভানোমিটারটার শান্টের ভ্যালু ছিল G / 89, আর দ্বিতীয় ক্ষেত্রে শান্টের ভ্যালু হয়েছে G / 99। কে কম মানে কে ছোট কে বড় নিশ্চয়ই ধারণা করতে পারছো। তো একটা ভ্যালুকে তুমি বেশি কোয়ান্টিটি দিয়ে ভাগ করছো, তো দিস উইল বি স্মল, মানে এইটা হচ্ছে ছোট হবে, এটা হচ্ছে বড় হবে, S2 টা ছোট, S1 টা বড় হবে, তাহলে অবশ্যই আমার শান্টের মানটা কি হয়েছে, কমেছে। তো শতকরা পরিবর্তন কি না, শতকরা পরিবর্তন হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক ইনটু 100%। তো এইটা বাদ দিতে হবে, ডিভাইডেড বাই প্রাথমিক করতে হবে ইনটু 100% করতে হবে। তো আমি এটা করে দিচ্ছি।
তাহলে আমি এখান থেকে গণনা থেকে দেখতে পাচ্ছি যে S2 ইজ লেস দ্যান S1 এবং শান্টের মানের শতকরা পরিবর্তন, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে শান্টের মানটি কম। ঠিক আছে, সেটা কত কম না শান্টের মানের শতকরা পরিবর্তন সেটা কি হবে তোমরা সবাই জানো না, পরিবর্তন S1 মাইনাস S2 মানে বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই প্রাথমিক মানে S1 ইন্টু 100%। ঠিক আছে, ইন্টু 100%। তো এবারে যে যার ভ্যালু আমরা বসাবো, এটা হচ্ছে G ডিভাইডেড বাই 89 মাইনাস G ডিভাইডেড বাই 99 ডিভাইডেড বাই G ডিভাইডেড বাই 89 ইন্টু 100%। তো বেসিক্যালি এটা যেটা করার পর এলসিএম টেলসিএম করার পর যেটা আসবে যে 10.1%। ঠিক আছে, 10.1%। এটা তোমরা চেক করবে, কিছুই নয়, যদি উপর থেকে জি কমন, নিচে জিটা আছে তো জিয়ে জিয়ে কেটে যাবে, উপরটা লসাগু হবে। এটা যেমন করে তোমরা ক্যালকুলেশন করো, গণনা করো, সেরকম গণনা করবে, তাহলেই কিন্তু এই উত্তরটা আমরা পাবো। তো এরপর নেক্সট আমরা সেট 2 এরই আরেকটা অঙ্ক করব। তো এরপর আমরা সেট 2 এরই তারপরের অঙ্কটা করছি, 24 অঙ্কটা। তো 24 অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি। বলছে 12 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে 500 ওহম রোধ বিশিষ্ট এবি কুণ্ডলীর সঙ্গে যোগ করা হলো। পুরো কুণ্ডলীটা হচ্ছে 500 ওহমের। ঠিক আছে, এবি কুণ্ডলীটার নাম রোধ, জাস্ট এবির জায়গায় আমরা রোধ ব্যবহার করব, যার রোধ হচ্ছে 500 ওহম। বলছে এ বিন্দু ও কুণ্ডলীর উপরিস্থিত আরেকটি বিন্দু সি, মানে কুণ্ডলীর যেটা এ আর বি এর মাঝখানে ঠিক মাঝখানে নয়, ঠিক আছে, মানে ঠিক মধ্য বিন্দুতে নয় এমনটা বলেনি কিন্তু। তো যে সমস্ত অঙ্কে ঠিক মধ্য বিন্দুতে বলা ছিল তারা সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, এই দিকটা 250 এই দিকটা 250, টোটাল যদি 500 হয়ে থাকে। তো এখানে আমরা কিন্তু আর ধরতে পারবো না। ঠিক আছে, তো একটা x ধরবো আর একটা কি হবে, বাকি অংশটার রোধ কত হবে, 500 মাইনাস x হবে। ঠিক আছে, তো যাই হোক, বলছে আরেকটি বিন্দু সি এর মধ্যে 600 ওহম রোধের একটি ভোল্টমিটারকে যুক্ত করলে 6 ভোল্ট পাঠ পাওয়া যায়। বলছে এবি এবং সিবি অংশের রোধ নির্ণয় করা, মানে যে সি বিন্দুটা এবি কুণ্ডলীটাকে যে দুটো পার্টে ভাগ করছে, একটা হচ্ছে এসি আর সিবি, সেই দুটো পার্টের আমাকে রোধটা বের করতে হবে। তো আমি একটা অংশ ধরে নেব x আর বাকি অংশটা হবে 500 মাইনাস x দিয়ে আমরা বর্তনী এঁকে যেমন ভাবে ভোল্টমিটারের পাঠ নির্ণয় করার ক্ষেত্রে স্টেপ অবলম্বন করে অঙ্ক করতে হয়, আমরা ঠিক তেমন ভাবে এই 24 অঙ্কটা কিন্তু করব। তো আমি আগে বর্তনী চিত্রটা এঁকে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 500 ওহমের একটা রোধ কুণ্ডলী। ঠিক আছে, তার সঙ্গে লাগানো আছে 12 ভোল্টের একটি ব্যাটারি, যার কিন্তু অভ্যন্তরীণ রোধ নেই, আমাকে বলে দিয়েছে নগণ্য অভ্যন্তরীণ রোধ। তো এটা এ বিন্দু দিয়ে বলছে এ বিন্দু, আরেকটা হচ্ছে বিন্দু আছে সি, এই যেখানটা সি বিন্দু ধরছি, এর মাঝখানে একটা ভোল্টমিটার লাগানো আছে, সেই ভোল্টমিটারের রোধ কিন্তু আমার দিয়ে দিচ্ছে, আর এটাকে ধরছি সেটা হচ্ছে 600 ওহম। ঠিক আছে, এটা বেসিক্যালি ভোল্টমিটার। তো 600 ওহম দিয়ে লাগানো হতে এই ভোল্টমিটারের পার্ট কত বলছে না, ভোল্টমিটারের পার্ট আমাকে বলে দিয়েছে ভোল্টমিটারের, ঠিক আছে, ভোল্টমিটারের পার্ট, ঠিক আছে, আমাকে বলে দিয়েছে অঙ্কটাতে না 6 ভোল্ট, 6 ভোল্ট পার্ট পাওয়া যায়। বলছে তাহলে এই যে এবি রোধ কুণ্ডলীটাতে যে সি বিন্দুটা দুটো অংশে ভাগ করেছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে কি বিসি, ওই দুটো অংশের রোধ তোমাকে বের করতে হবে। তো আমি এসি অংশের রোধটাকে x ধরলাম আর বাকিটা কত হবে 500 মাইনাস x। কেন না পুরো এবি কুণ্ডলীটা রোধ হচ্ছে 500 ওহম, তাহলে একটা x ওহম ধরলাম আর বাকিটা হবে 500 মাইনাস x ওহম দিয়ে আমরা বর্তনীর আগে তুল্য রোধ বের করব, বর্তনীর মূল প্রবাহ বের করব, ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহটা বের করব, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তো তোমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করলেই তোমরা দেখতে পাবে যে বর্তনীর মূল প্রবাহটা কিভাবে বের করা যায়। বর্তনীর মূল প্রবাহ এই দুটো হচ্ছে রোধ সমান্তরাল, কারণ এটা 600 আর এটা x, এরা পরস্পর সমান্তরাল। তো এদের কত হবে না 600 গুণিত x তুল্য রোধ হবে এদের দুজনের আর কি, 600 গুণিত x ডিভাইডেড বাই 600 প্লাস x হলো। তার সঙ্গে এই 500 মাইনাস x টা শ্রেণীতে আছে,
তাহলে যোগ করব, দিয়ে পাবো বর্তনীর মোট রোধ, দিয়ে বর্তনীর মূল প্রবাহ পাবো। আর মূল প্রবাহ পাওয়ার পর আমরা কিন্তু না এই ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহটা গণনা করব, দিয়ে আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তো দেখো আমরা পরপর স্টেপ ওয়াইজ করছি। না বর্তনীর মোট রোধ, ঠিক আছে, দেখো মোট রোধটা আমরা কি লিখছি, মোট রোধ হচ্ছে 600 গুণিত x ডিভাইডেড বাই 600 প্লাস x, ঠিক আছে। এই দুটো কাজ জন্য, এটা দুটো সমান্তরালের জন্য, প্লাস 500 মাইনাস x, তো এটা হবে 600x বাই 600 প্লাস x প্লাস 500 মাইনাস x। তো এটা তুমি লসাগু করে নিতে পারো, অসুবিধা কিছু নেই। তো লসাগু হচ্ছে 600 প্লাস x, তো এদিকে থাকছে 600x আর এদিকে হচ্ছে 5 6 30 দিয়ে 4টা শূন্য, ঠিক আছে, মাইনাস এটা গুণ হচ্ছে আর কি। তো অনেকটাই টার্ম হবে 600 দিয়ে এইটার সঙ্গে এইটার গুণ হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে, গুণ হচ্ছে, তো অনেকগুলো টার্ম হবে। তো এটা হচ্ছে এটা দিয়ে গুণ হলো, তারপরে হচ্ছে এটার সঙ্গে এটা হবে মাইনাস 600x, ঠিক আছে, লসাগুটা ঠিক করে করবে। তো এটার সঙ্গে এটা হলো, এটার সঙ্গে এটা হলো, এর x এর সঙ্গে হচ্ছে প্লাস 500x মাইনাস x স্কয়ার। তো this will be 500x প্লাস এইটা মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 600 প্লাস x। তো এটা তোমরা একটু চেক করবে, লসাগু টসাগু গুলো চেক করে তোমরা আলটিমেট তুল্য মোট রোধ যেটা বর্তনী তুমি এটা পেলে। এবারে বর্তনীর মোট রোধ পাওয়া গেল মানে কি মূল প্রবাহ পাওয়া যাবে না। বর্তনীর মূল প্রবাহ কিভাবে পাবে না, বর্তনীর মূল প্রবাহ যেটা পাবে তোমরা I সমান কি গো, v ডিভাইডেড বাই আর, v হচ্ছে 12 ডিভাইডেড বাই এটা হচ্ছে 500 তোমার হচ্ছে x প্লাস এইটা মাইনাস x স্কয়ার, আর উপরে এটা চলে যাবে 600 প্লাস x, এটা রইল। এবারে হচ্ছে বর্তনীর মূল প্রবাহ। এবারে তোমাকে ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহটা বের করতে হবে। ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহ ইনটু ভোল্টমিটারের রোধ করলে কি হবে, ভোল্টমিটারের পার্ট হবে। তো আমরা পরের স্টেপে ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহ করব। তো আমরা একটু অংশ ইরেজ করে দিই। তো ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহটা আমরা করছি। ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহ কি হবে না, ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহ সেটা তোমরা পাবে না, প্রবাহ যেটাকে আইভি বলছি, ঠিক আছে। আইভি সমান কি, মূল প্রবাহ ইনটু অপরোধ, অপরোধ বলতে x ডিভাইডেড বাই রোধ দুটির যোগফল মানে 600 প্লাস x, ঠিক আছে। তো এখানে i এর ভ্যালুটা আমরা পুট করে দেবো, i যেটা পেয়েছি, ঠিক আছে। তো i কত পেয়েছি, i হচ্ছে পেয়েছি না 12 ইনটু 600 প্লাস x, ঠিক আছে, ডিভাইডেড বাই 500x প্লাস 30 এর গায়ে 4টা শূন্য মাইনাস x স্কয়ার গুণিত x ডিভাইডেড বাই 600 প্লাস x। তো এই যে 600 প্লাস x, এই যে 600 প্লাস x, এটা কেটে গেল। তাহলে উপরে থাকছে, তোমরা একটু দেখে নেবে, উপরে যেটা থাকছে, উপরে থাকছে হচ্ছে 12x, আর নিচে যেটা থাকছে না 500x প্লাস 30,000, ঠিক আছে, 30,000 নাই, 30 এর গায়ে 4টা শূন্য মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহ। এই ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহ ইনটু ভোল্টমিটারের রোধ করলে কি হবে, ভোল্টমিটারের পার্ট পাওয়া যাবে। আর আমাকে তো ভোল্টমিটারের পার্ট কত দিয়েছে, 6 ভোল্ট দিয়ে দিয়েছে, তাহলে শর্তে আমরা কিন্তু ওটা সমান 6 ভোল্ট লিখে আমরা x এর মানটা বের করতে পারি। তো আমরা একইভাবে লিখবো, তাহলে এটা পুরোটা ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে, একবারে পুরো ইরেজ করে লিখছি শর্তে, একবারে পুরো ইরেজ করে লিখছি শর্তে IV ইনটু ভোল্টমিটারের রোধ, ঠিক আছে, IV ইনটু আর হচ্ছে ভোল্টমিটারের রোধ, ঠিক আছে, সেটা সমান হচ্ছে 6। তো IV কত পেয়েছি, IV হচ্ছে 12x ডিভাইডেড বাই না 500x প্লাস 30 এর গায়ে 4টা শূন্য, ঠিক আছে, মাইনাস x স্কয়ার ইনটু যেটা রোধ আছে সেটা ছিল 600 ওহমের রোধ, ঠিক আছে, সমান হচ্ছে 6। তো এটাকে আমরা সলিউশন করব। তো দিস উইল বি, উপরেরটা 6 12 7200 x, নিচেরটা হচ্ছে 500, ঠিক আছে, x প্লাস, ঠিক আছে, এটা হচ্ছে এটা মাইনাস x স্কয়ার সমান হচ্ছে 6। তো উপরে 6 এটা কাটাকুটি যেত, ঠিক আছে। তো উপরেরটা হচ্ছে 1200x হয়ে যাবে, 1200x, আর নিচেরটা হচ্ছে 500x প্লাস 30,000,
মানে 30 এর গায়ে 3টা 30,000 নয়, 30 এর গায়ে 4টা শূন্য মাইনাস এক্স স্কোয়ার সমান 1। তো একেবারে আমি কিন্তু করে দেখাচ্ছি, এটা হচ্ছে 500x প্লাস 30 এর গায়ে 4টা শূন্য মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 1200x। তো এটা একবারে যদি আমি করি সেটা হবে মাইনাস 700x, ঠিক আছে, প্লাস 30 এর গায়ে 4টা শূন্য মাইনাস এক্স স্কোয়ার সমান 0। তো এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাসটা কমন নিচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 700x, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 700x মাইনাস 30 এর গায়ে 4টা শূন্য, ঠিক আছে, এটা সমান 0। তো এই যে দ্বিঘাত সমীকরণটা পেলে, এই দ্বিঘাত সমীকরণ x এর মানটা তোমরা সলিউশন করবে। x এর মান সলিউশন করলেই তুমি x এর একটা ভ্যালু পাবে। সেই x এর ভ্যালু পেয়ে গেলে বাকিটা হচ্ছে তোমার 500 মাইনাস x করে দিবে, তাহলে কিন্তু এই অঙ্কটা তোমাদের উত্তর হয়ে যাবে। এরপর দেখো আমরা ভিডিওর মাধ্যমে কম বেশি অনেকগুলোই অঙ্ক করলাম। এরপরে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে না সব প্রবলেম সেট 1 এন্ড প্রবলেম সেট 2 এর সব সলিউশন আমরা কিন্তু দিয়ে দেবো। তো সলিউশন দেখে তোমরা খাতায় অন্তত টুকে নেবে, যেগুলো বুঝেছো খুবই ভালো, আর যেগুলো আরো বুঝতে পারোনি, ঠিক আছে, তখন আমরা যখন অফলাইনে ক্লাস করব তখন আমাকে বলবে, সেই অঙ্কগুলো পার্টিকুলারলি বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এরপর তোমাদের কি করা হবে না, এরপর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এমসিকিউ কোশ্চেন একটা স্যাম্পল দেওয়া হবে, ঠিক আছে, 10 বা 12টা কোশ্চেনের একটা স্যাম্পল দেওয়া হবে। সেই 10-12টা কোশ্চেন তোমরা নিজে থেকে প্রসেস সহ আমাকে করে পাঠাবে। ওই একই ধরনের কোশ্চেনের উপর কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হবে। তো এক্সামটা কবে নেওয়া হবে, কি ব্যাপার, তো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে থাকবো।